দেশের আইনে ব্রাহ্মা গরু পালনে নেই বিধিনিষেধ। খামারিদের উৎসাহ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কম দামে মাংসের চাহিদা মেটাতে যাত্রীকে এগিয়ে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞের। লাভের আশায় ইয়ার্ড ও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিচ্ছে চট্টগ্রাম বন্দর। দেশীয় প্রতিষ্ঠানের ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দাবি। তিস্তার মতো গঙ্গার পানি বর্জন চুক্তি নিয়ে মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ ভারতের পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। সুমিষ্ট আনারসে ভরপুর বান্দরবানের পাহাড়ের পাদদেশ। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভালো ফলন ও দামে খুশি জুমিয়ারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ব্রাহ্মা জাতের গরু নিষিদ্ধের কথা দেশের আইন নীতিমালার কোথাও নেই, বরং বিফ ক্যাটল ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নে ব্রাহ্মা পালনকে এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে IMED। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের এই দাবি মানছেন প্রাণী সম্পদ অধিদপ্তরও। বিশেষজ্ঞরা বলছেন, কম দামে গরুর মাংসের চাহিদা মেটাতে ব্রাহ্মার মতো মাংস উৎপাদনকারী জাতকে এগিয়ে নেওয়ারই এখন উপযুক্ত সময়। কামরুল হাসান সবুজের রিপোর্টে বিস্তারিত। ব্রাহ্মার কোনো বীজ অবশ্যই এটাকে বলবো যে আমরা অনুমোদন দিই না। ব্রাহ্মা নিষিদ্ধ এরকম কোনো বিষয়টা আমি এখনো জানি না। নিয়ন্ত্রিত, এটা নিষিদ্ধ। ভালো দিক হলো এটা অল্প খেয়ে বেশি গ্রোথ আসে। দেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি, লালন পালন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ, নিয়ন্ত্রিত নাকি উন্মুক্ত, এই আলোচনার জল গড়িয়েছে অনেক দূর। সেই স্রোতে ভেসে আমরাও দেখতে চাই কত দূর গেলে বিলীন হয় এই বিতর্ক। প্রথমেই আমরা বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মুখোমুখি। ব্রাহ্মা নিষিদ্ধ আনা যাবে না, কোনো বাণিজ্য নীতিমালা গভর্নমেন্টে কোথাও প্রজ্ঞাপনে এটা বলা নাই। এবার চোখ রাখতে চাই প্রাণী সম্পদ অধিদপ্তরের বিফ ক্যাটল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রথম ধাপের মধ্যবর্তী মূল্যায়ন প্রতিবেদনে, যা প্রকাশ করা হয় 2018 সালে। ওই প্রকল্প মূল্যায়নের সপ্তম অধ্যায়ে ব্রাহ্মার লালন পালনকে উৎসাহিত করার সুপারিশ করেছে IMED সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। ওই প্রকল্প পরিচালকও জানালেন, ব্রাহ্মা বাংলাদেশে নিষিদ্ধ এমন তথ্য নেই তার কাছে। এই গত 5-6 বছরে কোনো আইন, নতুন আইন হয়েছে কিনা এটা আমার ওইভাবে জানা নেই। বিগত আইনে এটা নিষিদ্ধ না। এবার যেতে চাই প্রাণী সম্পদ অধিদপ্তরে। সংস্থার মহাপরিচালকের কাছে জানতে চাই, ব্রাহ্মা গরু বাংলাদেশে নিষিদ্ধ কি না। এটা আপনি যখন আইপিওতে দেখবেন যে ব্রাহ্মা গরু দেশে আনা নিষিদ্ধ, এরকম কিছু লেখা নেই। নিষিদ্ধ না হলে কেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এই জাতকে? আমাদের মেইন স্ট্রিম কি দেশি গরু, হলিস্টিন ফ্রিশিয়ান ক্রস। তা আমাদের এটা থাকতে আমার অন্য কিছু দরকারটা কি? দেশে যখন গরুর মাংসের দাম চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে, তখন সহজলভ্য করতে কি করা দরকার তা জানতে আমরা হাজির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে। মাংসটাকে কম দামে যদি দিতে চাই ভোক্তাদের কাছে, শুধু গরু কেন, আমি বলবো ছাগলের জন্য, ভেড়ার জন্য আমাদের এই মাংস জাতের দিকে চলে যেতে হবে। ব্রাহ্মা ঘিরে এত আলোচনা সমালোচনার শুরু 2021 সালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে সাদিক এগ্রোর আমদানি করা 19টি গরু জব্দ ও খালাসে হাইকোর্টের দেয়া আদেশে মিথ্যা ঘোষণায় ওই চালান আমদানির কথা বলা হলেও নিষিদ্ধ বলা হয়নি ব্রাহ্মাকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার আর শুধু পণ্য ওঠানামা কিংবা জাহাজ হ্যান্ডলিং নয়, একেবারেই ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। $বিলিয়ন লাভের আশায় নিজেদের ইয়ার্ড এবং টার্মিনাল বিনিয়োগের জন্য দেয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে। সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানালেও বন্দর পরিচালনায় দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। সাক্ষাৎটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের মোহনা ঘেঁষে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ছে বিদেশি জাহাজ। চলছে জাহাজে কন্টেনার উঠানামাও। নিরাপত্তা সরঞ্জাম এবং নির্ধারিত পোশাক পরে কাজ করছেন দেশি বিদেশি শ্রমিকেরা। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। যতগুলো বড় বড় শিপিং লাইন আছে
টার্মিনাল অপারেটর আছে, তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে। দেশের স্বার্থ, চট্টগ্রামবাসীর স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ এখানে হবে না। শুধু বন্দর কেন্দ্রিক পণ্য হ্যান্ডেলিং নয়, চট্টগ্রাম বন্দর সেই নীতি থেকে সরে এসে অনেকটা ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরছে। বন্দর ব্যবহার এবং বিনিয়োগে একের পর এক বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ায় এই সিদ্ধান্ত। চলতি বছরেই 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কসলাইন, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি। একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো, কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারীরা যেখানে সুযোগ পাওয়া উচিত, তাহলে কম্পিটিশনটা হবে, আর কম্পিটিশন হলে কাজটা ভালো হবে। শুধু পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি নয়, বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, এনসিটি, বে টার্মিনালের 3টি টার্মিনাল লালদিয়া চরে আসছে বিদেশি বিনিয়োগ। এনসিটি, সিসিটি এবং জেসিবি সহ বন্দরের জেটিগুলো পরিচালনা করছে বেশ কটি দেশীয় বার্তা অপারেটর প্রতিষ্ঠান। বন্দর উন্নয়ন, বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টেকনোলজি আনা, সার্ভিস ভালো করার ব্যাপারে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করতে আমরা চাই। বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দর এখন ল্যান্ডলর্ড বন্দর হতে চায়, তার জমি ব্যবহার করতে চায় বিদেশি বিনিয়োগকারীরা। আর বিদেশি প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে। প্রথম পর্যায়ে বিনিয়োগ করেছে সৌদি আরব কর্তৃক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এখন তাদের নিয়ন্ত্রণে। একইভাবে বে টার্মিনাল সহ এনসিটিতেও বিনিয়োগ করতে চায় বিদেশি প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের কড়া সমালোচনা শুরু হয়েছে খোদ তার নিজের রাজ্য জুড়ে। তৃণমূল নেত্রীর এমন মনোভাবে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন মমতার রাজ্যের বর্ষিয়ান সাংবাদিকরা। তাদের কেউ কেউ বলছেন 2011 সালে তিস্তা চুক্তির সময় তৎকালীন মনমোহন সিং সরকার অনেক চেষ্টা করেও বোঝাতে পারেননি মমতাকে। তবে গঙ্গার চুক্তি নবায়ন মমতা আটকাতে পারবেন না। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সফর সঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা। 2011 সাল থেকে 2024 গেল 13 বছর ধরে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। বাংলাদেশের অধিকার থাকলেও সেই পানির ন্যায্য ভাগও পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ, যার ফলস্বরূপ উত্তরবঙ্গে কখনো বন্যা আর কখনো তীব্র খরা। তিস্তায় বাগড়া দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের নজর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের দিকেও। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের প্রচারে গিয়ে ফারাক্কার ব্যারেজ লাগোয়া মানুষকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছিলেন মমতা। আর এবার দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর সরাসরি তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে রণংদেহী রাজ্যটির মুখ্যমন্ত্রী। এতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষকরা। তাদের মতে এই ধরনের আচরণ প্রতিবেশী দুই দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মমতা নিজে মনে করছেন যে তিনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন প্রধানমন্ত্রী। এই যে তার নিজের চিন্তাভাবনাটা দুই দেশের সম্পর্ক দিনের পর ক্ষতি করে দিয়েছে। বর্ষিয়ান এই সাংবাদিক 2011 সালে তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে মমতার অবস্থানের কড়া সমালোচনাও করেন। বলেন, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন 3 বার মুখ্যমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন কলকাতায়, কিন্তু মমতা বোঝেননি। তিস্তা চুক্তি যাতে মমতার মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকায় যায়, সেই আলোচনার জন্য তৎকালীন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী শিবশঙ্কর মেনন, হুই ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, শিবশঙ্কর মেনন 3 বার কলকাতায় আসে ভারত সরকারের ইরিগেশন সচিবকে সঙ্গে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে। তাকে বোঝাবার চেষ্টা করে তুই বুঝতে চান, আমি বুঝবো না। শিবশঙ্কর খুব চড়ে গেছে। চিফ মিনিস্টার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ABCD,
তাকে তুমি ইংরেজিটা আগে শেখো, তারপর তোমার ডিপ্লোমেসি ফরেন অফিসের সঙ্গে কথা বলতে হয় কীভাবে সেটা তাকে জানতে হবে। বিশ্লেষকরা বলছেন বিজেপির সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণেই গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতার কঠোর এই অবস্থান। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পাহাড়ের পাদদেশে এখন সুমিষ্ট আনারসের গন্ধ। আকারে বড় এবং খেতে সুস্বাদু বান্দরবানের আনারস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ফলন ভালো হওয়ায় খুশি রয়েছেন জুমিয়ারা। সোহেল কান্থিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। পাহাড়ের ঢালে ভাঁজে ভাঁজে আনারসের বিশাল বাগান। এখন প্রতিটি গাছেই শোভা পাচ্ছে রসালো ফল, সুমিষ্ট আনারস। রুমা থানচি, রোয়াংছড়ি, সদরের চিম্বুক, লাইমিপাড়া, ফারুকপাড়া ও শৈলপ্রপাত সহ সবগুলো পাহাড়ে এখন ফলটির মৌসুম। বাগান থেকে বিক্রয় উপযোগী এসব আনারস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। সেই আনারস বিক্রি হচ্ছে স্থানীয় হাট বাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে। আমরা শহরে নিয়ে যাইতে হয় না, এখানে ভালো দাম পাই। বাইরে থেকে এসে আমাদের আনারসগুলো নিয়ে যায়। গত বছর চাইতে এবছর খুব ভালো হয়েছে, এবছর বেশি বিক্রি করতে পারছি। পাহাড়ে উৎপাদিত জায়ান্ট কিউ আনারস আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে ভালো। বড় সাইজের প্রতি জোড়া আনারস বাজারে বিক্রি হয় 100 থেকে 150 টাকা। শুধু তাই নয়, পাহাড়ে উৎপাদিত আনারস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। জুম ছাড়াও যে সমস্ত পরিত্যক্ত জমিগুলো আছে, এখানে আনারসের চাষ করার জন্য কৃষকদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তা দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর মার্চ এপ্রিল মাসে জমি প্রস্তুত করে লাগানো হয় আনারসের চারা। মে জুন মাসে বিক্রির উপযোগী হয় ফলটি। চলতি বছর আবাদ হয়েছে ৩,৮৫০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৯৯,০০০ মেট্রিক টন। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। রাজশাহীর বানেশ্বর বাজারে উঠেছে ল্যাংড়া, আম্রপালি এবং ফজলি জাতের আম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম দ্বিগুণ বলছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছে বানেশ্বর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মওদুদ রানা। ক্রেতা বিক্রেতার হাকডাক, দরদাম এবং কেনাবেচায় সরগরম বাজার। ব্যবসায়ীরা যেটি বলছেন যে ক্রেতা রয়েছে বাজারে, তবে সে তুলনায় ক্রেতাদের যে চাহিদা সেই তুলনায় বাজারে সরবরাহ কম, যার ফলে আমের দাম বেশ খানিকটা বেশি। এবং ব্যবসায়ীদের যেটি ভাষ্য, এই মুহূর্তে ল্যাংড়া আমের চাহিদা সবচেয়ে বেশি, তবে ল্যাংড়া আম বাজারে অনেক কম, যার কারণে প্রতি কেজি ল্যাংড়া বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে, অর্থাৎ 4,000 থেকে 4,800 টাকা পাইকারি পর্যায়ে। অন্যদিকে খুচরা পর্যায়ে ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা কেজি, অর্থাৎ প্রায় 4,800 টাকা থেকে 6,000 টাকা মন খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে ল্যাংড়া শেষের দিকে এখন বাজারে সবচেয়ে বেশি যে আমটি পাওয়া যাচ্ছে সেটি রয়েছে আম্রপালি। আম্রপালি প্রতি মন অর্থাৎ 40 কেজি আমের দাম পড়ছে 2800 টাকা থেকে 3400 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা যেটি বলছেন যে ল্যাংড়া মাত্র মৌসুম শুরু হয়েছে এবং এটি আরও অন্তত 15 দিন বাজারে থাকবে। এর পাশাপাশি বাজারে এসেছে ফজলি আম, তবে সেটিও পরিমাণে কম। তারা বলছেন দিন যত যাবে ফজলি আম তত বাজারে বেশি আসবে। এবং ফজলি আম দুই ধরনের রয়েছে, যেটি সুরমা ফজলি রয়েছে সেটি 1300 টাকা থেকে 1700 টাকা মন বিক্রি হচ্ছে, এবং যেটি বড় আকারের মহারাজ ফজলি সেই আমটি বিক্রি হচ্ছে 1200 টাকা থেকে 1600 টাকার মধ্যে। এর মধ্যে এছাড়াও তোতাপুরি আম বাজারে এসেছে এবং লকনা আম রয়েছে, সেগুলো 1200 টাকা থেকে 1800 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে চাহিদা অনেক এবং ক্রেতারা আসছেন, তারা আম দেখে দর যাচাই বাছাই করছেন এবং তারা আম কিনছেন। তবে ক্রেতারা এবং ব্যবসায়ীরা সবাই বলছেন যে এবার আমের উৎপাদন কম, অন্যদিকে চাহিদা বেশি, সে কারণে দাম বেশি। এবং তারা বলছেন যে এই দামটি যত মৌসুমের শেষ দিক হবে তত বাড়তে থাকবে। এবং ক্রেতাদের অনেকেই বলছেন যে অন্যান্য বছরে তারা যে টাকা দিয়ে আম কিনেছেন এবার দ্বিগুণ টাকায় আসলে তাদের আম কিনতে হচ্ছে। আমরা যেটি ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখেছি, তারা যেটি বলেছেন যে গত বছর ল্যাংড়া আম যেটি ছিল সেটি 3 থেকে 3,500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবার সেটি 5,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যেহেতু আম কম এবং সে কারণে কিছুটা সিন্ডিকেটের উপস্থিতি রয়েছে। এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন, ব্যবসায়ী রয়েছে বা আড়তদাররা রয়েছেন, তারা বলছেন যে সিন্ডিকেট যাতে ভাঙে এবং সিন্ডিকেটের আম বাইরে বিক্রি হয় সে ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছিলেন। এই ছিল রাজশাহীর বানেশ্বর বাজার থেকে আম বাজারে সব শেষ। আমরা সরাসরি ছিলাম রাজশাহীর বানেশ্বর বাজারে। চাঁদপুরের ডাকাতিয়া নদীর উপর নবনির্মিত ভাষা বীর এম.এ. ওয়াদুদ সেতু দিয়ে চলাচল করছে যানবাহন। এতে দীর্ঘ 10 বছরের দুর্ভোগে অবসান হওয়ায় খুশি 2 উপজেলার মানুষ। সেতুটির কারণে আর্থ সামাজিক উন্নয়ন হবে বলে আশা তাদের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব।
ডাকাতিয়া নদীটি বিভাজন করেছে চাঁদপুর সদরের ছোট সুন্দর ও ফরিদগঞ্জের ইসলামপুর সহ আশপাশের অন্তত 20টি গ্রামকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে খেয়া নদী পার হতে হতো স্থানীয়দের, তবে সেই দুর্ভোগের অবসান হলো। নদীটির উপর কংক্রিট পিলার ও গ্রাডারের উপর নবনির্মিত ভাষাবীর এমি ওয়াদুদ সেতু খুলে দেওয়ায় কমেছে যাতায়াতের দূরত্ব। এতে খুশি এলাকাবাসী। খুব সমস্যা হইতো নৌকা আসা যাওয়া করতে, এখন ব্রিজটা হওয়াতে আমাদের জন্য খুব সুযোগ সুবিধা ভালো হয়েছে। নৌকার জন্য এখানে আধা ঘন্টা বসে থাকতে হইতো, এখন আধা ঘন্টার জায়গায় আমরা 2 মিনিটেই ফারাফার হইতে পারতেছি। আমাদের খুব সুবিধা হয়েছে, শর্টকাটে এখন আমরা সহজেই যেই কোনো কাজ এপারে এসে করতে পারি। সেতুটি চালু হয় এলাকায় আর্থসামাজিক উন্নয়ন আরও বাড়বে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধিদের। চাঁদপুর ডিস্ট্রিক্টে যে ব্রিজগুলো হয়েছে ডাকাতি নদীর উপরে, আমার মনে হয় এটাই সবচেয়ে দৃষ্টিনন্দন। অদূর ভবিষ্যতে এই ব্রিজের কারণে দুই পাড়ে কিন্তু শিল্প কারখানা হতে পারে, এখান দিয়ে মানুষ দ্রুতই ঢাকা যেতে পারবে, দ্রুত কুমিল্লা যেতে পারবে। 258 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 50 কোটি টাকা, যা বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। মাছ, ফল ও সবজি জাতীয় পণ্য আমদানিতে ট্রাকের চাকা অনুপাতে শুল্কায়ন নির্ধারণের প্রতিবাদে বেনাপোল বন্দরে 3 দিন ধরে পণ্য খালাস করছে না আমদানিকারকরা। এতে কাঁচা পণ্য নিয়ে অর্ধশতাধিক ট্রাক আটকা পড়ে আছে। লোকসান নিয়ে পণ্য নিতে নারাজ ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে বড় একটি অংশ রয়েছে কিন্তু মাছ, সবজি এবং ফল জাতীয় পণ্য। সাধারণত আমদানি পণ্যের শুল্ক আদায়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে পণ্যের সংখ্যা বা ওজন পরিমাণ নির্ণয় করা হয়। তবে সম্প্রতি অর্থাৎ গত 23শে জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর খাদ্যদ্রব্য জাতীয় এই সমস্ত পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন একটি নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনায় পণ্যবাহী যে ট্রাকের চাকার অনুপাতে কিন্তু শুল্ক আদায়ের নির্দিষ্ট একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে এবং এই নিয়মের কারণে বেনাপোল বন্দরে যে আমদানিকারকরা আছেন সেই আমদানিকারকদের প্রতি ট্রাকে কিন্তু প্রায় 4 থেকে 5 লাখ টাকা লোকসানের শঙ্কা রয়েছে এবং এই কারণে কিন্তু যারা আমদানিকারক আছেন তারা ক্ষোভ জানিয়ে এবং ইতিমধ্যে তারা বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভ করে তারা কিন্তু যে পণ্য খালাস সে পণ্য খালাস কিন্তু বন্ধ রেখেছেন। এই মুহূর্তে বেনাপোল বন্দরে কিন্তু প্রায় 50 থেকে 60 ট্রাক মাছ, ফল, সবজি জাতীয় পণ্য কিন্তু খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমরা কথা বলেছি বেনাপোল কাস্টম কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে বলেছেন যেহেতু এটি এনবিআর এর সিদ্ধান্ত, আগামী রবিবারে একটি সিদ্ধান্ত হতে পারে এবং সেই সিদ্ধান্তে কি হবে সেটি জানানো হবে। আপনি জানেন যে এই যে নিয়মটা চালু হয়েছে সেই নিয়মে কিন্তু বলা হয়েছে যে 6 চাকার যে কমলার গাড়ি সেখানে 18 টনের বাধ্যতামূলক ডিউটি দিতে হবে এবং 10 চাকার গাড়িতে 20 টন, 14 চাকার গাড়িতে 25 টন। এভাবে কিন্তু যে সমস্ত মাছ রয়েছে সে মাছে আমরা দেখতে পেয়েছি হিমায়িত মাছের 6 মেট্রিক টনের 6 চাকার গাড়িতে 6 মেট্রিক টনের ডিউটি দিতে হবে এবং হিমায়িত ছাড়া যে মাছগুলো আসে সেটা কিন্তু 6 চাকার গাড়িতে 15 মেট্রিক টন শুল্ক পরিশোধ করতে হবে। ব্যবসায়ীরা বলছেন যে এছাড়া আরো একটি নির্দেশনা রয়েছে, যেটি হচ্ছে পণ্যের পরিমাণ যদি সংখ্যা হয় সেক্ষেত্রে কাস্টম কর্তৃপক্ষ কিন্তু সেটি পুনরায় ওজন করে কিন্তু ছাড় দিতে পারেন। কিন্তু স্থানীয় কাস্টম কর্তৃপক্ষ 4 ধারার যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি কিন্তু অনুসরণ না করায় পণ্য চালান এখন পর্যন্ত আটকে রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে পণ্য চালান খালাস না দেওয়ায় 4 দিন আটকে রয়েছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংক পিএলসির 47তম বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ঢাকা ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান সালমান এর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন পরিচালনা পর্ষদের সদস্যরা। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিকের উপস্থিতিতে সভায় অন্যান্য বিষয়ের মধ্যে 2023 সালে সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং তার উপর নিরীক্ষক এবং পরিচালকদের প্রতিবেদন এবং 5% বোনাস শেয়ার বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়। ওয়ালটন বিশ্বমানের হাইটেক পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করেছে বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান রুলফচেন্সকি। বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাইটেক পার্ক পরিদর্শন করেছেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। পরিদর্শন শেষে এই মন্তব্য করেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় ওয়ালটনের অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া সচক্ষে দেখে অভিভূত হন তিনি।
পাশাপাশি ইউরোপের বাজার সম্প্রসারণে ওয়ালটনকে জার্মান দূতাবাসের দেয়া সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন জার্মান রাষ্ট্রদূত। 2023-24 অর্থ বছর শেষ হওয়ার ঠিক একদিন আগে জরুরি ভিত্তিতে আয়োজন করা হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। বৈঠকে অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেক আয়েশা, পরিকল্পনা মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং কৃষিমন্ত্রী। এছাড়া সচিবদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, শিল্প সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত আছেন। বছর শেষে সরকারের বিভিন্ন দফতরের জরুরি কেনাকাটা পাশ করতেই এই বৈঠক বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোকে কারেন্সি সোয়াপ বা নিজস্ব মুদ্রা বিনিময়ের সুবিধা দেবে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, সার্কভুক্ত দেশগুলোর জন্য বিভিন্ন ধরনের ছাড় দিয়ে 25,000 কোটি রুপির নিজস্ব মুদ্রা বিনিময়ের সংশোধিত কাঠামো চালুর কথা জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরবিআই। এক্ষেত্রে আরবিআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংককে দ্বিপক্ষীয় সোয়াপ চুক্তি করতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে নিষিদ্ধ নয় ব্রাহ্মা গরু নিয়ন্ত্রণ করা মাত্র, বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কম দামে মাংস পেতে ব্রাহ্মা পালনকে এগিয়ে নেওয়ার সুপারিশ আইএমইডি সহ বিশেষজ্ঞদের। লাভের আশা ইয়ার্ড ও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিচ্ছে চট্টগ্রাম বন্দর। দেশীয় প্রতিষ্ঠানের ক্ষতির সংখ্যা ব্যবসায়ীদের, দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দাবি। এবং তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ ভারতের পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্য। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইমা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।